16 ফার্স্ট অঙ্কে যেটা বলেছে 1 নম্বর অঙ্ক কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, মানে ভ্যালুটা আর কি সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, তাহলে আয়তন কি হবে অর্ধগোলকের আয়তন হবে, ফর্মুলা হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি, এক্ষুনি করে এসেছি, 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তো তোমাকে বলে দিয়েছে অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ দুটো ভ্যালু সমান। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি 2/3 পাই আর কিউব ইজুকাল টু 3 পাই আর স্কোয়ার। এরপর এই তিনটা এই তিনের সাথে গুণ হবে, এখানে ভাগাকারে আছে, এদিকে গেলে গুণ হবে, তার মানে 2 পাই আর কিউব ইজুকাল টু 3 3 9 পাই আর স্কোয়ার। এবার ন্যাচারালি পাই পাই কেটে দাও দুদিক দিয়ে, তাহলে কি হবে 2 আর কিউব ইজুকাল টু 9 আর স্কোয়ার। এবার যদি আর কিউবের নিচে আর স্কোয়ারকে নিয়ে আসো আর 9-এর নিচে এই দুইটা চলে যায়, তাহলে আর কিউবকে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে হয় আর 9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5। তাহলে ব্যাসার্ধের মান পেয়ে গেলাম কত? 4.5 একক। তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে, পেয়ে গেলাম 4.5 একক। যেহেতু অঙ্কে কোনো একক দেওয়া নেই, তাই আমাদের একক হিসাবে লিখতে হবে 4.5 একক। অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 4.5 একক। 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে যেটা বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙ নিশ্চয় করে এসেছিলে, আগেই করিয়েছি, বুঝিয়েছিলাম। বলেছে চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখতে বলেছে। তা আমরা ধরি গোলকের, নিরেট গোলক, হ্যাঁ আমি নিরেট কথাটা লিখিনি, নিরেট গোলকের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 8 সেমি। যেহেতু অঙ্কের মধ্যে সেমি কথাটা উল্লেখ আছে একক হিসাবে, 8 সেমি লিখলাম। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। চোঙের উচ্চতা তোমাকে বলে দিয়েছে, চোঙের উচ্চতা কত? উচ্চতা ব্যাসার্ধ, এই উচ্চতা আর ব্যাস দুটোই বলেছে 12 সেমি। চোঙের লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত? 12 সেমি। আচ্ছা, ব্যাস বলেছে একই, তার মানে ব্যাসও 12 সেমি। তাহলে ব্যাস যদি 12 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হয়? 12/2, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে 6 সেমি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা নিশ্চয়ই ভুলে গেছে অনেকেই, 2 পাই আর এইচ বর্গ সেমি, 2 পাই আর এইচ বর্গ সেমি। তাহলে 2 পাই আর এর মান কত? 6 পেয়েছি, ইন্টু 6 ইন্টু উচ্চতা কত? 12, 6 এবং 72 দুগুণে 144 পাই বর্গ
সেমি। এবার দেখো তোমাকে বলেই দিয়েছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে বা অর্ধগোলক বলছি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তার মানে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল যা বেরিয়েছে আর গোলকের বক্রতল যা, এই দুটো সমান লিখতে পারি, কারণ অঙ্কে বলেই দিয়েছে। তাই শর্তানুসারে আমরা লিখতে পারি 4/3 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 পাই। দুদিক দিয়ে পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এই 4/3 নিচে চলে যাবে ভাগ আকারে, ভাগ থেকে গুণ হলে 3-এর 4 উল্টে যাবে। 4 দিয়ে যখন আমি কাটবো এটাকে কত হবে? আচ্ছা, এখানে 4/3 কেন লিখলাম? তাই তো সমস্যা, সরি, 4/3 তো নয়, 4 পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 144/4। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 144কে 4 দিয়ে ভাগ করলে হয় 36। তাহলে আর ইজ ইকুয়াল টু স্কোয়ার তুলে দিলে এদিকে √36। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? আর ইজ ইকুয়াল টু হবে 36-এর বর্গমূল করলে 6। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? গোলকটির ব্যাসার্ধ 8 ধরেছিলাম, গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। ওকে, 2 নম্বর অঙ্ক হয়ে গেল, গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। এবার আমরা নেক্সট অঙ্কে 3 নম্বর অঙ্কে আসছি। 3 নম্বর অঙ্কে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই, প্রথমে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান R1 একক। আর তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই, ব্যাসার্ধ যেহেতু R1 ধরেছি তাই 3 পাই R1 স্কোয়ার বর্গ একক। কারণ আমরা জানি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই R স্কোয়ার। আর নিরেট গোলকের ব্যাসার্ধ, একটা যে নিরেট গোলক বলেছে তার ব্যাসার্ধ ধরে নিলাম R2 একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই, আর বলতে এখানে R2, তাই ব্যাসার্ধের স্কোয়ার, 4 পাই R2 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার দুটো তোমাকে সমান বলেছে। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে কি লিখতে পারি? 3 পাই R1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই R2 স্কোয়ার। তা দুদিক দিয়ে পাই পাই কেটে দিচ্ছি, তাহলে R1 স্কোয়ার এখানে আর এই R2 স্কোয়ারকে এখানে নিয়ে আসছি, তাহলে 4/3। এবার যদি আমি এটাকে এরকম লিখি R1/R2 তার হোল স্কোয়ার, তাহলে 4কে যদি বর্গমূল করি 2 হয়, আর 3-এর তো বর্গমূল হবে না, √3 তার হোল স্কোয়ার। দেখো 2-এর স্কোয়ার করলে 4 হয়, আর √3 হোল স্কোয়ার করলে √3 রুটটা উঠে গিয়ে শুধু 3 বসলো। ঠিক আছে, তার মানে স্কোয়ার স্কোয়ার তুলনা করে দাও, তাহলে R1/R2 ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে R1:R2 ইজ ইকুয়াল টু 2:√3। আমাকে এই দুটোর ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছিল। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরেছিলাম R1 আর নিরেট গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম R2, দুজনের অনুপাত হচ্ছে 2:√3। এটাই অ্যান্সার হয়ে গেল। এবার আসছি 4 নম্বর অঙ্কে।
4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস। এই অঙ্কটা এসছে বহুবার পরীক্ষায়। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এস, আয়তন যদি ভি হয় তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত? পায়ের মান না বসিয়ে করতে বলেছে, ব্র্যাকেটে লিখে দিয়েছে। তো আমরা প্রথমে কি করব, ধরে নিই নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে, যেটাকে আমাকে এখানে বক্রতলের ক্ষেত্রফল যেটা এস ধরতে বলেছে, এস লিখে দিই। এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আয়তন কি হবে? আয়তন ভি ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে হবে 4/3 পাই আর কিউব ঘন একক, তাই তো? তাহলে তোমাকে মান বের করতে বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার। তুমি এটা লিখতে পারো এস এর মান কত, 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, ভি স্কোয়ার বলেছে ভি এর মান কত, 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। এবার 4-এর কিউব মানে 3টে 4 গুণ করলে 64, পায়ের মাথায় কিউব বসবে, আর স্কোয়ার মানে 3 দুগুণে 6, 8⁶। নিচে কত হবে, 4-এর স্কোয়ার করলে কত হয় 16, 3-এর স্কোয়ার মানে 9, পাই স্কোয়ার আর আর-এর কিউব মানে 8⁶। তাহলে 8⁶ আর 8⁶ কেটে দিলে, এবার এটাকে কীভাবে লিখছে দেখো, 64, 16/9টা ভাগ আছে, এটা গুণ করে দিলে 9/16। পাই কিউবকে পাই স্কোয়ার দিয়ে কাটলে কত হয়, পাই। এবার 16 দিয়ে 64কে কাটলে 4 × 16 = 64, তাহলে 4 নং 36 পাই। 36 পাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান হচ্ছে 36 পাই। হয়ে গেল। লাস্ট অঙ্কে আসছি। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের ব্যাসার্ধ বলেছে 50% বাড়ানো হলে, গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে নতুন ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ কত ছিল? আর ছিল, তাহলে আর প্লাস, বাড়ানো হচ্ছে বলে প্লাস, কত বাড়াচ্ছে? আর ইন্টু 50/100, তাই না? আগে যা আর ছিল মানে ব্যাসার্ধ ছিল তার 50% মানে আর ইন্টু 50/100। তাহলে আর প্লাস 50/100 কাটাকুটি করলে 50 দিয়ে 100 কাটলে 2 হয়, তার মানে r/2। তাহলে কত হবে? নিচে 2 লসাগু, তাহলে 2r প্লাস আর মানে হচ্ছে 3r/2 একক। তাহলে এখন বাড়ানোর পর ব্যাসার্ধ তো এটা হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই, এখন আর হয়ে গেছে 3r/2 তার হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে কত হবে? 4 পাই 3r এর হোল স্কোয়ার মানে 9r স্কোয়ার বাই 4, 2 স্কোয়ার করলে 4, 4, 4 কেটে দাও, তার মানে 9 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে কতটা বেড়ে গেছে? বক্রতলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে?
আগের থেকে কতটা বৃদ্ধি পেয়েছে দেখো। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা, 9πr²। এখন তার থেকে আগে কত ছিল, 4πr²। মাইনাস করো, তাহলে 5πr² বর্গ একক, তাই তো। কিন্তু জানতে চেয়েছে তোমাকে কতটা বৃদ্ধি পেয়েছে না, শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কিভাবে বের করবে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে, দেখো কিভাবে করতে হয় শতকরা বৃদ্ধি পেয়েছে বলতে গেলে। পূর্বে যেটা ছিল, মানে পূর্বে কত ছিল, 4πr², সেটাকে নিচে লিখতে হবে। কতটা বৃদ্ধি পেয়েছে, 5πr², সেটাকে উপরে লিখতে হবে, ইন্টু 100 করে দিতে হবে। তাহলে πr², কেটে গেল, 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, তাহলে 5 25 125 বর্গ একক, তাই তো। তাহলে শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, শতকরা কতটা না লিখলে শুধু লিখবে বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেয়েছে, কারণ শতকরা আর পার্সেন্টের চিহ্ন একসাথে লেখা যায় না। ঠিক আছে, হয়ে গেল, গোলক শেষ। এবার আমরা নেক্সট টপিকে আসছি। আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, আমাদের মোটামুটি 14 পর্যন্ত সবই টপিক হয়ে গেছে, খালি 11তে একটা সম্পাদ্যের পার্ট ছিল 11 অনুশীলনীতে, সেই সম্পাদ্যটা বাদ দিলে আমাদের মোটামুটি সব কটা চ্যাপ্টারই টাচ করা হয়েছে। তার মধ্যে বাকি ছিল 14-র মধ্যে শুধু ভেদটা, মানে এখনও পর্যন্ত যা হয়েছে তার মধ্যে শুধু ভেদটা বাকি আছে। তো ভেদটা আজকে স্টার্ট করব, ভেদের আজকে বেসিক কনসেপ্টটা দেব, এবং তার সাথে ভেদের যে অঙ্কগুলোর যে সলিউশন কপি সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো সলিউশন কপিটা থেকে অঙ্কগুলো দেখবে, মূল বেসিক যে নলেজটা সেটা এখন আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। তো ভেদ মানে দুটো চলরাশির মধ্যে যে কি সম্পর্ক সেটা বোঝাতে গিয়ে এই ভেদের কনসেপ্টটা। যদি বলি ভেদের ক্ষেত্রে, আমি যদি একটা কথা বলি, যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে তাদের অনুপাত ধ্রুবক হয়, তখন সেই চলরাশি কি সম্পর্কে থাকে, তখন সেই চলরাশির সম্পর্ক হয় একে অপরের সঙ্গে তারা সরল ভেদে যুক্ত থাকে, সরল ভেদে থাকে। ঠিক আছে। আর যদি দুটো চলরাশি এমন হয় যে তাদের গুণফল ধ্রুবক হচ্ছে, তখন চলরাশি দুটো কি সম্পর্কে থাকে, তখন তাদের মধ্যে ব্যস্ত ভেদ হয়। ঠিক আছে, তাদের মধ্যে কি সম্পর্ক হয়, ব্যস্ত ভেদ। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি বিষয়টা কি। ধরো একটা এক্সাম্পল নাও, আগে ভালো করে বুঝবে, ভেদের অঙ্কগুলো বুঝতে গেলে আগে এক্সাম্পলগুলোর ওপর জোর দেবে। ধরো প্রতিটা ছাত্রছাত্রীকে শিক্ষক ঠিক করেছে 2টো করে পেন গিফট করবে। তাহলে একজন ছাত্রছাত্রী যদি হয়, ছাত্রছাত্রীর সংখ্যা আর পেন সংখ্যা, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছে। হ্যাঁ, একজন ছাত্রছাত্রীকে কটা দেবে, পেন 2টো। ঠিক আছে, তাহলে যদি 5 জন ছাত্রছাত্রী থাকে তাহলে কটা পেন দেবে, নিশ্চয়ই 5 জনকে মোট 10টা পেন দিতে হবে। 5 × 2, 2টো করে যদি দেয় 10টা। যদি 10 জন থাকে তাহলে কটা দেবে, 10 × 2 মানে 20টা, প্রত্যেকে 2টো করে দিলে 20টা লাগবে। যদি 15 জন থাকে তাহলে 15 × 2 মানে 30টা। ঠিক আছে, তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যার সাথে পেন সংখ্যার কি সম্পর্ক, সরল সম্পর্ক, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা যত বাড়ছে পেন সংখ্যাও তত বাড়াতে হচ্ছে। তাহলে
অনুপাতগুলো কি দাঁড়াচ্ছে দেখো, যদি অনুপাত দেখি আমি, প্রথম ক্ষেত্রে অনুপাত তো সিম্পল বোঝা যাচ্ছে 1:2, দ্বিতীয় ক্ষেত্রে 5:10, এটা কিন্তু মানে 1:2ই আসছে। দেখো 5 দিয়ে দুটোকে কাটা যায়, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে 1:2। তারপর 10:20, এটাকেও 10 দিয়ে ভাগ করলে 1:2ই হবে। তারপর 15:30, এটাকেও 15 দিয়ে ভাগ করলে 1:2ই হবে। তার মানে আমি যদি ছাত্রছাত্রীর সংখ্যাকে যদি এক্স দ্বারা ভাবি আর পেন সংখ্যাকে যদি ওয়াই দ্বারা ভাবি, তাহলে এই সম্পর্কটা কি আছে, এক্স ভ্যারাইজাস ওয়াই, মানে ছাত্রছাত্রীর সংখ্যার সাথে পেন সংখ্যার সরল সম্পর্ক, মানে তারা সরল ভেদে আছে। এবার এই ভ্যারাইজাস চিহ্নকে ইজুকাল টু করলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তার মানে এটাকে লিখতে হবে কে ওয়াই। তার মানে এটা লিখতে পারি এক্স বাই ওয়াই ইজুকাল টু কে, ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে এক্স বাই ওয়াই ইজুকাল টু কে হলো। তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা বাই পেন সংখ্যা, এই রাশি দুটোর অনুপাত কে আসছে, মানে ধ্রুবক। কেন ধ্রুবক বলছে, এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। এখানে রাশিগুলোর মান চেঞ্জ হলেও প্রতি ক্ষেত্রে অনুপাত দাঁড়াচ্ছে কত, 1:2, 1:2, 1:2, 1:2। তার মানে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ধ্রুবকের মান, মানে যেটা কখনোই চেঞ্জ হবে না। রাশিগুলোর মানের পরিবর্তন ঘটলেও এই ধ্রুবকের মান কখনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? এই হলো সরল ভেদ। এটা কি বোঝালাম, এটা বোঝালাম সরল ভেদ, যেখানে একটা বাড়লে অন্যটাও বাড়ে। এবারে আমরা আসবো যেটা ব্যস্ত ভেদের কথায়। দেখো ব্যস্ত ভেদের কথায় যখন আসছি, আমি দুটো রাশিকে নিচ্ছি, একটা হচ্ছে জনসংখ্যা, এটাকে এক্স দ্বারা লিখছি, দিন সংখ্যা, এটা ওয়াই। আমরা জানি কোনো একটা কাজ করতে গেলে যত বেশি শ্রমিক কাজে লাগাবো কাজটা তত তাড়াতাড়ি শেষ হবে, আর যত কম শ্রমিক কাজে লাগাবো কাজটা শেষ হতে তত বেশি সময় লাগবে, তাই তো নাকি? তাহলে ধরো মনে করো কোনো একটা কাজ করতে 10 জনকে আমি কাজে লাগিয়েছি, ঠিক আছে? 10 জনকে কাজে লাগিয়েছি এই কন্ট্যাক্ট দিয়ে যে আমাকে 5 দিনে কাজটা শেষ করে দিতে হবে। তাহলে 10 জন কাজে লাগলে সেই কাজটা শেষ হতে 5 দিন সময় লাগে, ঠিক আছে? কোনো কারণে 10 জন আসতে পারলো না, 5 জন এলো, কাজটা শেষ করতে 10 দিন সময় লাগছে। 5 জনের মধ্যেও আবার 3 জন অসুস্থ হয়ে গেল, 2 জন এলো, কাজটা শেষ করতে 25 দিন সময় লাগে। 2 জনও আসতে পারলো না, কন্ট্যাক্ট ছিল 10 জনের আসার, যদি দেখা গেল 10 জনের মধ্যে মাত্র 1 জন বলছে আমি কাজটা করব একা, তাহলে 50 দিন সময় লাগবে। তাহলে এক্ষেত্রে এদের গুণফল, জনসংখ্যা আর দিন সংখ্যার গুণফল, মানে এক্স ইন্টু ওয়াই কত দাঁড়াচ্ছে দেখো, 5 10 50, 5 10 50, 25 দুগুণে 50, 50 একে 50, এই মানটা সবসময় একই থাকছে, 50ই থাকছে। তাহলে এখানে জনসংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক, কারণ একটা বাড়লে অন্যটা কমছে, তাই এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, মানে এক্স ভ্যারাইজাস 1/y। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে 1/, কথাটা লেখা হয়, ঠিক আছে? এক্স ভ্যারাইজাস 1/y। তাহলে এখানে যদি ভ্যারাইজাস চিহ্নটাকে তুলে দিই, তাহলে ইজুকাল টু কে ইন্টু 1/y, তাহলে এক্স ইজুকাল টু কে এর সঙ্গে 1 গুণ হলে কে বাই ওয়াই, তাহলে এক্স আর ওয়াই গুণ হয়ে গেলে এক্স ওয়াই ইজুকাল টু কে। তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে দুটো রাশির গুণফল সর্বদা ধ্রুবক হয়, যেমন এখানে হচ্ছে দেখো 10 আর 5 গুণ করলেও 50, 5 আর 10 গুণ করলেও 50, মানে 50টা ফিক্সড। তাহলে ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হয়, দুটো চলরাশির গুণফল সর্বদা ধ্রুবক হয়। এটা কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদ। তাহলে সরল ভেদ আর ব্যস্ত ভেদ জিনিসটা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এর ওপরে বেস করে অঙ্কগুলো আছে, সিম্পল অঙ্কগুলো এর ওপর বেস করে দাঁড়িয়ে আছে, এবং কিছু কিছু স্পেশাল টাইপস আছে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে 13-র 1 নম্বর অঙ্কটা দেখি, বলছে দুটি
সবাই বইয়ের মধ্যে দেখো, আমি যদিও সলিউশন পাঠিয়ে দেবো। বলেছে দুটি এ আর বি এর সম্পর্কিত মান। এর মানগুলো কত দিয়েছে দেখো বইয়ের মধ্যে, অনুশীলনীতে 25, 30, 45, 250। আর বি এর মান দিয়েছে দেখো 10, 12, 18, 100। তাহলে বলেছে এ আর বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা আমি একটু করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রথমেই তুমি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে দুটো রাশির গুণফল প্রত্যেকের ক্ষেত্রে সেম হবে, কিন্তু তা হচ্ছে কি 25 × 10 কত হয় 250, 30 × 12 360। তাহলে প্রথমেই ধরে নিলাম এটা ব্যস্ত ভেদে নেই, কারণ আমি এক্ষুনি শিখেছি যদি ব্যস্ত ভেদে থাকতো তাহলে দুটো রাশির গুণফল প্রত্যেকের ক্ষেত্রে সেম হতো, কিন্তু তা নেই। তাহলে অনুপাত দেখব, তাহলে a/b = 25/10 যদি হয় তাহলে 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 2 = 10, 5/2 আসছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কত আসছে, a/b = 30/12। এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, 5 × 6 = 30, 6 × 2 = 12, তাহলে এটাও 5/2 আসছে। তৃতীয় ক্ষেত্রে a/b কত আসবে, 45/18। এখানে যদি আমি 9 দিয়ে কাটি, 5 নং 45, 9 × 2 = 18, এক্ষেত্রেও 5/2 আসছে। লাস্টেরটা দেখি a/b = 250/100। এটাকে যদি আমরা 50 দিয়ে কাটি, 5 × 50 = 250, 50 × 2 = 100, তাহলে প্রতি ক্ষেত্রে 5/2 5/2 5/2 আসছে। কার মান, a/b এর মান। তাহলে দুটো রাশির অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে দুটো রাশি কি সম্পর্কে আছে, নিশ্চয়ই সরল ভেদে আছে। এবং এখানে ভেদ ধ্রুবকের মান হবে 5/2। এখানে ভেদ ধ্রুবকের মান কত, প্রতি ক্ষেত্রে যে মানটা ফিক্সড 5/2 অর্থাৎ 2.5। 5/2কে মানে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। বুঝতে পারলাম কথাটা? আর পরের যে সম্পর্কটা আছে, 2-এর যে অঙ্কটা আছে, 2-এরটাও দেখিয়ে দিই। 2-এর অঙ্কটা দেখে নাও। এক্স আর ওয়াইয়ের মান কি বলেছে, 18 হলে 3 হবে ওয়াইয়ের মান, এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান 27/4 হবে, এক্সের মান 12 হলে ওয়াইয়ের মান 9/2 হবে, এক্সের মান 6 হলে ওয়াইয়ের মান 9 হবে। তাহলে এক্ষেত্রে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, দুটো অনুপাত যদি আকারে দেখো, 18কে 3 দিয়ে ভাগ করলে 6 হয়, এখানে 6কে 9 দিয়ে ভাগ করলে কোনোদিনই 3 আসে না, তাহলে দুটো রাশি অনুপাত কখনো ধ্রুবক হবে না। এক্ষেত্রে আমি যদি এক্স আর ওয়াই দেখি, 18 × 3 কত হচ্ছে 54। দ্বিতীয় ক্ষেত্রে এক্স আর ওয়াই যদি করি, 8 × 27/4, 4 × 2 = 8, তাহলে 27 × 2 = 54। দ্বিতীয় ক্ষেত্রে এক্স ওয়াই যদি দেখি, 12 × 9/2, 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 নং 54। তৃতীয় ক্ষেত্রে এক্স ওয়াই = কী দেখছি, 6 × 9, তার মানে 54। তাহলে প্রতি ক্ষেত্রে এক্স ওয়াইয়ের মান কত দাঁড়াচ্ছে, 54। তাহলে এক্স ওয়াই এখানে যেহেতু সবার ক্ষেত্রে সেম, তাহলে এটা কি, দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে এটা কি সম্পর্কে আছে, এরা ব্যস্ত ভেদে আছে। এবং এখানে ভেদ ধ্রুবকের মান কত, প্রতি ক্ষেত্রে যে মানটা বেরোচ্ছে 54, সেটা ঠিক আছে। এই 1 আর 2 করে দিলাম, বাকি অঙ্কগুলোর ছবি আমি পাঠিয়ে দেবো, সেইগুলো দেখে টুকবে, নিজেরা দেখবে। আমি যেরকম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক এইভাবেই বুঝিয়ে দেব। তো অঙ্ক মোটামুটি আরও গতি বাড়বে। তো স্বাভাবিকভাবে অঙ্কগুলো প্রত্যেককেই বলবো স্কিপ না করে প্রতিটা অঙ্ক দেখবে, কারণ নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ভিডিওগুলো থাকবে, তারপরে ডিলিট হয়ে যাবে। সো দেখে নেবে, ফেলে রাখবে না। ওকে, তাহলে আজকের মতো অঙ্ক এই পর্যন্তই করালাম।